যে অত্যাচার চলছে বাংলাদেশের উপরে, সেটা বোধহয় বাংলাদেশ আর বেশি দিন নিতে পারবে না। হয় গৃহযুদ্ধ হবে, হয় আর্মি টিকে থাকবে, না হয় সাধারণ মানুষের কাছে আসবে। এবং বিএনপি এই মুহূর্তে তাদের নিদ্রা ভঙ্গের মহাকার হওয়া উচিত, এবং একসাথে বাংলাদেশের এই রক্ষার আন্দোলনে, এই নির্বাচিত ভাবে রক্ষার আন্দোলনে, যেটা গোপালগঞ্জে হচ্ছে, সেটা কিছুদিন পরে তারেক জিয়াকে তো দেশে আসতে দেওয়া হচ্ছে না, 1 বছর হয়ে গেল। সো সবাইকে সজাগ হতে হবে। এবং আর্মির ভিতরে যে পাল্টা কু হওয়ার সম্ভাবনা, সেটা আমি একেবারে নাচক করে দিচ্ছি না, কিন্তু ভেরিফাইড না। ধন্যবাদ। বাংলাদেশে আমেরিকান যে রাষ্ট্রদূত বা এম্বাসি, তারা ডয়চে ভেলের একটা নিউজ শেয়ার করে তাদের ফেসবুকে। আমি পরের দিনই এটা ছবি দেখে প্রশ্ন করি যে ইউএস এম্বাসি বাংলাদেশে কি রাজনীতি করে কিনা। কারণ যদি তারা রাজনীতি না করে, তাহলে আমার সংবাদ তারা শেয়ার করে না, তারা ডয়চে ভেলের সংবাদ শেয়ার করলো কেন? গোপালগঞ্জে যে ঘটনাটা এখন ঘটছে বা 16 তারিখ থেকে, সেটা হলো গণহত্যা এই কারণে, কারণ গোপালগঞ্জ বাসীর উপর আক্রমণ চালানো হচ্ছে সশস্ত্র বাহিনী। শুধু বাংলাদেশের বিমান বাহিনী ছাড়া বাংলাদেশের যত বাহিনী রয়েছে তারা উপস্থিত, এখনো উপস্থিত, দিন রাজ্যে নৌপথে তারা উপস্থিত। এখন মনে হয় তারা বিমান পথে তারা উপস্থিত থেকে ঘুরিয়ে দিবে গোপালগঞ্জকে। কারণ গোপালগঞ্জ কি বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো অংশ? বাংলাদেশের সেনাবাহিনীর মৌলিক কাজ বা হলো, তাদের শপথ হলো যে আমরা বহিঃশত্রুর আক্রমণ থেকে 18 কোটি মানুষকে রক্ষা করব। বাংলাদেশের অংশই তো গোপালগঞ্জ। তাহলে আপনারা একটি রাজনৈতিক দলের, যেই রাজনৈতিক দল এখনো পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত নয়, এমনকি নিবন্ধিত নয়, সেই রাজনৈতিক দলের কতিপয় অশিক্ষিত মূর্খ, রাজনৈতিক মূর্খ, তুলনায় অজ্ঞ, এই ধরনের কয়েকজন ডাকাতকে আপনারা সামনে পিছনে সাজোয়া যান ব্যবহার করে, যে সাজোয়া যান যুদ্ধে ব্যবহৃত হয়, সেই সাজোয়া যান ব্যবহার করে আপনারা তাদেরকে গোপালগঞ্জ, মার্চ টু গোপালগঞ্জে নিয়ে গেলেন। তারা সারা দেশে করছে পদযাত্রা, তারা এখানে মিলিটেন্ট ওয়ার্ড ইউজ করে যে মার্চ টু গোপালগঞ্জে যাচ্ছে। এটা তো উগ্রবাদ। এটাকে আপনারা বাংলাদেশ সেনাবাহিনী আপনারা শুধু সাপোর্ট করছেন না, তাদের পক্ষ নিয়ে সেদিন সাধারণ মানুষের উপর গুলি চালালেন। গুলি চালানোর ভিডিও ফুটেজ, আমরা মন গড়া কথা বলছি না, সেই ভিডিও ফুটেজ আপনারা আল জাজিরার যে ছবি আমরা দেখতে পেলাম, এই ছবিটা আসলে অন্য কারো কাছ থেকে আমরা পাইনি, আল জাজিরার কাছ থেকে ট্যাঙ্ক দিয়ে যেভাবে চতুর্দিকে আগুন, এটা তো আমরা বৈরুতে এরকম দেখছি না, আমরা যেটা দেখতে পাচ্ছি গাজাতে এরকম দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা এই যে গোপালগঞ্জকে যে একটি গাজাতে রূপান্তরিত করলো ডক্টর ইউনূসের তো এই মেটিকুলাসলি ডিজাইন সরকার, কিন্তু এখন যে কথাটা বলছিলাম যে আমরা কি মরিয়া প্রমাণ করিব জীবিত ছিলাম না, আর প্রমাণের প্রয়োজন নেই, আর এসিস্ট টেস্টের প্রয়োজন নেই, যে এই বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনের মৌলিক কারিগর ঠিকাদার বাংলাদেশ। আর কোন টেস্টের প্রয়োজন নেই তো, কারণ 3 তারিখে আপনারা ডিজাইনের অংশ হিসেবে কাজ করেছেন। আপনারা বাংলাদেশের তৎকালীন সরকারের রাজনৈতিক উইংকে বলেছেন যে আপনারা রাস্তায় 5 তারিখে আসবেন না, তাতে এগুলা হবে, দুই পক্ষের মারামারি হবে, এটা আমরা চাই না, আমরা তাদেরকে কন্ট্রোল করতে পারবো। তারপরে তাদেরকে রাস্তায় ছেড়ে দিয়ে আপনি কি করলেন? সারা বাংলাদেশে আর্মি নামিয়ে দিয়ে সব একমাত্র প্রতিপক্ষ তৈরি করলেন আর আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগ, এবং তাদের বাড়িতে হানা দিচ্ছেন, তাদেরকে হত্যা করছেন, যেসবগুলোর হাজার হাজার ডকুমেন্ট আমাদের কাছে আছে। তারপরেও আবার আপনি ওয়াকার সাহেব 2 বার এসে বললেন নোমর, হ্যাঁ, এনাফ ইজ এনাফ। এসবগুলো কিন্তু সবই হলো যাতে করে কোন ধরনের প্রতিরোধ গড়ে তুলতে না পারে আওয়ামী লীগ সেটা বিশ্বাস করে গেছে, বাংলাদেশের জনগণ সেটা বিশ্বাস করে গেছে। কিন্তু আপনারা যে আসলে কুমির, আসলে শেয়াল, আসলে ধূর্ত, এবং সেটার প্রমাণ আপনার ধৈর্যের বাঁধ আপনাদেরই ভেঙে গেল যখন জনগণ রাস্তায় নেমে আসলো। বিশ্লেষণটা করে দিই, নিবন্ধিত থাকুক আর না থাকুক, বাংলাদেশের প্রচলিত আইন মেনে তারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলেই তারা তাদের প্রচার করবে। এটা মৌলিক স্বাধীনতা, যদিও বাংলাদেশ আওয়ামী লীগের এই মৌলিক স্বাধীনতাকে তারা হরণ করবে। সরকারি আমাদের কোন সরকারি দল নেই, তাহলে সরকারের সমস্ত প্রোটোকল আপনারা কিভাবে দেন এই পার্টির এই কয়েকজন মানুষকে? এবং তারা এখন সিচুয়েশনটা আরেকভাবে বিশ্লেষণ, তারা গেল সেখানে পদযাত্রা সব জায়গায়, এখানে মিলিটেন্ট ওয়ার্ড ইউজ করে তারা গেল এখানে মার্চ টু গোপালগঞ্জ, এবং তাদের নেতারা
বুলডোজার কোথায় পাওয়া যায় এবং কোথায় সেগুলো কন্ট্রাক্ট করলো, এবং সেখানে নেতাদের যখন পৌঁছতে পারলো না তখন আর্মির সাহায্যে তারা পৌঁছলো। পৌঁছার পর স্টেজে উঠে যখন তারা জাতির পিতার উপর তারা অকথ্য ভাষায় কথা বলছে, তখন চতুর্দিক থেকে কারণ ওনাদের মিটিং এ ছিল তাদের গুন্ডা পান্ডা যে সকলগুলো বাংলাদেশের চেহারা দেখা যায় না, তারা তাদের হাতে ককটেল, চতুর্দিক থেকে মানুষ তাদেরকে আক্রমণ করে তাদের মিটিং ভণ্ডুল করে দেয়। সেখানে কোথাও তো কোনো পুলিশকে আক্রমণ করতে দেখিনি, সেখানে তো কোনো আর্মিকে আক্রমণ করতে দেখিনি, সেখানে কোনো আর্মির সাথে তো সংঘর্ষ হয়নি। অতএব আর্মি কেন গুলি করবে? আপনারা না বলেছিলেন যে তারা ডিসিশন নিয়েছেন জনগণের উপর তারা গুলি করবেন না, তাহলে এরা কি জনগণ নয়? এই যে জনগণের উপর আর্মি গুলি করবে না, এখন তার গুলি করছে একটা নির্দিষ্ট গোষ্ঠীর উপর নির্দিষ্ট জায়গায় এবং চতুর্দিকে কভার করবে। অতএব এই এনক্লেভটা বাংলাদেশের অংশ কি নয়? এখানে তো আসলে এটা গণহত্যা হচ্ছে। এই গণহত্যা নতুন সময়ে এখন পৃথিবীব্যাপী এই গণহত্যা যে সেখানে সংগঠিত হচ্ছে, আমার আর আপনার এই মুহূর্তে শক্তি নেই সেখানকে প্রতিহত করার। একমাত্র শক্তি তারা জনগণ, যেমন জনগণ খুব ফুসে উঠেছে, সেখানে আর্মিকে সরাসরি নিয়োগ দেওয়া হলো। আর্মি আসলে আর্মি এই ক্ষমতাটা পাকিস্তানি স্টাইলে ব্যবহার করছে, যে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ আর্মি দুইবার ক্ষমতা দখল করলো, কিন্তু জনগণের আন্দোলনে তারা থাকতে পারলো না, পাকিস্তানি স্টাইলে দেশ চালাতে পারলো না। এখন এটা পুরাপুরি হলো পাকিস্তানি একটা প্রজেক্ট, যে পাকিস্তান যেভাবে তার 47 সনে জন্মের পর থেকে আজ পর্যন্ত সেখানে ইমরানকে নিয়ে আসে, আরেকজনকে নিয়ে আসে, এখন আরেকজনকে নিয়ে আসে, তাদেরকে 5 বছর কভার করতে দেয় না, তাদেরকে একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করে ক্ষমতায় বসে এবং তাদের কথা চলে। সেই একই প্রজেক্ট বাংলাদেশে এই আর্মি কায়েম করছে, কারণ এটা এই প্রোডাক্ট, এই পুরো আর্মিটাই এখন জামাত নিয়ন্ত্রিত। বা জামাত যদি আপনারা কেউ বলেন আমি রাজনৈতিক কথা বলছি, ভুলে যান, জামাত জঙ্গিবাদ নিয়ন্ত্রিত। যেই জঙ্গিবাদের সাথে হলো বাঙালির সার্বভৌমত্ব, আমাদের 4 স্তম্ভ, আমাদের ধর্ম নিরপেক্ষতা, এই সকল গুলো না 71। তাহলে শেখ মুজিবের বাড়ি তুমি ভাঙবে কেন? না হলে তুমি কারণ তোমার রাজনীতি যদি হয় ক্ষমতার রাজনীতি, তাহলে অবশ্যই তুমি যেরকম শেখ হাসিনার বিরোধী, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখন বিএনপি বিরোধী। আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট, nobody has any problem with that। কিন্তু খবর কি হলো, 71 মুছে দিতে হবে, সব 71 ভেঙে দিচ্ছে। বঙ্গবন্ধুর বিরুদ্ধে তোমাদের কথা থাকার তো কোনো কারণ নেই। অতএব এই কারণটা হলো এই আর্মি, তারা এইগুলো অসভ্য ছেলেকে সামনে রেখে তারা ক্ষমতার পরিপক্ক থাকতে চায়, যেটা কভার আপ করতে চায়। একটা বিষয় হলো যে পাকিস্তানি স্টাইলে আর্মি ক্ষমতা থাকবে। আমি একটু এই জায়গায় আমি একটু আপনাকে সম্পর্কে একটু প্রশ্ন করতে চাই। আপনি যেটি বললেন যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সবার মধ্যে একটি ধারণা যে বাংলাদেশ সেনাবাহিনীর এখন খুব শক্ত একটি অংশ আছে জামাতপন্থী, পাকিস্তানপন্থী, এবং আপনি যাদেরকে জঙ্গি বললেন। কিন্তু সেনাবাহিনীর মধ্যে কি মুক্তিযুদ্ধের পক্ষের, 72-এর সংবিধানের পক্ষের, বঙ্গবন্ধুর আদর্শের কেউ নেই? তাদের রক্ত কি একটু গরম হয় না, বা তাদের গায়েও কি এগুলো লাগে না? এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা রাজনৈতিক একটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে। সেটা হলো যে আপনি জানেন যে 5ই অগস্ট যেভাবে মেটিকুলাসলি ডিজাইন, এটা যেহেতু আর্মির ভিতর থেকে ঘটেছে, আর্মি এটা ঘটানোর আগে প্রো বাংলাদেশের যে বিষয়গুলো আছে নিশ্চয়ই তারা বিভিন্নভাবে হয় বিভাজিত করে রেখেছে, অথবা ম্যাক্সিমামদেরকে আইসোলেট করেছে, বা ম্যাক্সিমামদেরকে তাদের আন্ডারে কোনো কমান্ড বিহীন করে রেখেছে, হয়তো ইনস্টিটিউশনাল অমুক তমুক করে রেখেছে। এটা আমার ধারণা থেকে বলছি, তবে এই ধারণাই সত্য। এটাই আমার অনেকের সাথে আমি আলাপ করে দেখছি। কিছু কথা এখানে বলা উচিত। ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে একটি ক্লাব রয়েছে, নাম হলো RAWA, রাভা ক্লাব বলে। রাভা ক্লাব হলো রিটায়ার্ড আর্মি অফিসারদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই জিনিসটা হলো সমস্ত ষড়যন্ত্রের মূল আড্ডাখানা। কারণ এখানে যত রিটায়ার্ড, বাংলাদেশ জন্মের পর শেখ হাসিনা সরকার চেষ্টা করেছিলেন প্রো বাংলাদেশ আর্মি তৈরি করার জন্য, সেটা তো ফেল করলো। অতএব ওই আগের রিটায়ার্ড যে আর্মি গুলো রয়েছে, অফিসার গুলো রয়েছে, তারা এখানে বসে ষড়যন্ত্র তৈরি করে, এবং তারা কিন্তু এটা ইনসাইড অফ দিস ক্যান্টনমেন্ট। সো এটাকে যদি যতক্ষণ না পর্যন্ত সরিয়ে দেওয়া যায়, ঘুরিয়ে দেওয়া যায় না, ততক্ষণ পর্যন্ত এখানে খুব শক্তিশালী ভাবেই এটা বসে আছে। আরেকটা বিষয় বলি, DOHS, মহাখালী DOHS কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরের অংশে। মিরপুর বা অন্য জায়গায় যেরকম ক্যান্টনমেন্টের ভিতরে না, বা সাভারে, এটা কিন্তু ডিওএইচএস ক্যান্টনমেন্টের ভিতরে। তার অর্থ হলো এটা বাইরে দিয়ে ওটাতে যাওয়া যায়, এটার ভিতর থেকে ক্যান্টনমেন্টে যাওয়া যায়। এবং এখানে
এখানে সেই যে এক্স আর্মি অফিসাররা এখানে বসে ষড়যন্ত্র করে। আপনারা এটা দেখেছেন যে 5ই অগস্টের আগে কিভাবে তারা রাস্তায় নেমে এসেছে এবং এখনো পর্যন্ত প্রোঅ্যাক্টিভ, তারপরে আবার প্রেস ক্লাবে তারা ইয়ে করছে। সো এই বিষয়গুলো ষড়যন্ত্রের অংশ হিসাবে 71-এর পক্ষে, বাংলাদেশের পক্ষে তাদেরকে আসলে মাইনরিটি করে ফেলা হয়েছে। তাদেরকে হয়তো বা অন্যান্য ভাবে, যেটা আমরা বাইরে থেকে আমরা নন সিভিলিয়ানরা তেমন ইনফরমেশন জানি না। তবে আমরা যে সকল আমাদের তো যারা ইনফর্ম করেন তাদের কাছ থেকে আমরা যতটুকু বুঝতে পারি, জানতে পারি, সেটা হলো যে আর্মির ভিতরে স্পেশালি সৈনিকদের মাঝে একটা বিশেষ পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটা বলি, আগে এই কথাগুলো সেন্সিটিভ হিসেবে আমরা অ্যাভয়েড করতাম। এখন যেহেতু প্রমাণিত যে বাংলাদেশ আর্মি বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেখান থেকে এখন আর আলোচনা না করে উপায় নেই। আপনারা লক্ষ্য করবেন যে আর্মিতে যেতে হলে আপনাকে কোনো ডিগ্রি লাগবে না। আপনি এইচএসসি পাস করলে আর্মিতে যান, তারপরে আপনি ট্রেনিং করেন এবং সেই ট্রেনিং এর পর আপনি ধীরে ধীরে পদোন্নতি পেতে থাকেন। তারপরে বোধহয় তাদের পিএসসি পাস করলে আপনি কর্নেল পরে যেতে পারেন। সেসবগুলো কোনো ডিগ্রি নয়। অতএব আপনার জ্ঞানের পরিধি, মানে এটা এই আলোচনাটা আজকে কেন আনলাম সেটা আমি বলি। যে আলোচনাটা আনলাম এই জন্যে যে এই যে যারা গত 15 বছরে বিভিন্ন মাদ্রাসাগুলো থেকে এইচএসসি সমপরিমাণের হয়ে গেল, তাদের কিন্তু একটা বিরাট বাহিনী এই অফিসার লেভেলে ঢুকে পড়ে, ইন্টারমিডিয়েট পাশ হলেই তো ঢুকে পড়ে। এবং তাদের ব্রেইন, আমি আপনাকে একটা ইয়ে জানি, ফার্স্ট টাইম এভার ইন দ্য ওয়ার্ল্ড মেবি, যে আমি কিন্তু এই যে কি জানি বলে এইচএসবিসি বোর্ড, মানে যেখানে আর্মি আপনি অফিসার হিসেবে যেতে হলে ট্রেনিং এর আগে 3 দিন থাকতে হয় ওই যে ফাইনাল ইয়ার জন্য, আমি সেখানে পর্যন্ত গিয়েছিলাম। আর অর্থ হলো হ্যাঁ এসএসবি একটা বোর্ড, মানে আপনি পরীক্ষা টরীক্ষা পাস টাস করে তারপর ফাইনালি ওইখানে ক্যান্টনমেন্টের ভিতরে 3 দিন থাকতে হয়। আমি সেখানে উপস্থিত ছিলাম, মানে আমি সেখানে ছিলাম। তারপর ফাইনাল ভাইভাতে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এখন ঘটনা হলো যে সেখানে আমি এটা তুললাম এই কারণে, সেখানে ওইখান থেকে আমি তুলনা করতে পারি। আমরা তখন আসলে পৃথিবীর কোনো জ্ঞান আমাদের নেই। আমরা তখন এক একজন ধর্মধারী মানুষ, কারণ আমি মুসলমান, আরেকজন হিন্দু, এটা আমার কাছে প্রকট। আমাকে মানুষ হতে হতে একাডেমিতে যেতে হবে, তাই না? একাডেমির মাটিতে আপনাকে গড়াগড়ি করতে হবে, একাডেমিতে গিয়ে ক্লাস করতে হবে, পড়তে হবে, দ্যাট ইজ ডিফারেন্ট। একাডেমিতে একটা ব্যক্তি গেলে, এই জন্য অক্সফোর্ড ইজ এ ক্যাম্পাস, এই জন্য ঢাকাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো, যে এখানে একটা ক্যাম্পাস। আপনি ক্যাম্পাসে এখানে চর্চা হবে, মানুষ তৈরির চর্চা হবে, এখানে জ্ঞান চর্চা যেরকম হবে সেরকম মানবিকতার চর্চা হবে। এবং এখানেই আসে বুঝবেন যে আরে আমি তো মানুষ। আগে এই একাডেমিতে না গেলে, আপনি যে হিন্দু না, আপনি যে মুসলমান আগে না, আপনি যে খ্রিস্টান আগে না, এটা ওইখানে না গেলে তো বোঝা যাবে না। কিন্তু যারা মানুষকে হত্যা করার জন্য যে বাহিনী তৈরি করতে হবে, তাদেরকে তো অনেকগুলো বিষয় ইয়ে করতে হবে। কোন বিষয়? যে তোমার জীবনের বিনিময়ে এই দেশ বেঁচে থাকবে, এই ট্রেনিং তোমাকে দেয়। তোমার জীবনের বিনিময়ে তুমি এখানে কিছু না বললে পরপারে পাবে, এই ধরনের বিভিন্ন। তারপরে তাদেরকে ড্রাগ দেওয়া হয়, যেসবগুলো সারা পৃথিবীতে আমরা ইতিমধ্যে জানি। এই যে একটা শ্রেণী গত 15 বছরে আমার মনে হচ্ছে যে ঢুকে গেল অফিসার লেভেলে, তারা তো কর্নেল লেভেলের নিচ পর্যন্ত, এবং দে আর ফ্যানাটিক। তারা বাংলাদেশকে মনে করে এটা মুসলমানের দেশ, এবং পাকিস্তানকে তারা পাকিস্তান মনে করে। শব্দটা আলাদা করতে হবে, পাকিস্তান। এবং পাকিস্তানকে এই বঙ্গবন্ধু পাকিস্তান ভেঙে দিয়েছে, কত বড় অপরাধ ধর্মীয় ভাবে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? এই অপরাধের কারণে তারা সবচেয়ে বড় হলো এই শেখ মুজিবকে মেরে ফেলতে হবে, মানে মৃত শেখ মুজিবকে মেরে ফেলতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড? আমি যে কথাটা বলি যে বঙ্গবন্ধু এমন একজন নেতা, বঙ্গবন্ধু এমন একজন সত্তা, যে বঙ্গবন্ধু কখনোই মরে নাই। কারণ 7ই মার্চের ভাষণকে আপনি 3টা ভাগে ভাগ করে যদি দেখুন, একটা হলো ইতিহাস, আরেকটা হলো কি ঘটছে, তারপরে হলো ওনার ডাইরেকশন। এবং সেখানে উনি বলেছেন, তোমাদের যা কিছু আছে এটা কিন্তু আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন ফর এভার, যখনই বাঙালিরা তাদের স্বদেশ বিপদে পড়বে, স্বদেশ হস্তচ্যুত হবে, তখনই বঙ্গবন্ধুকে আপনি পাবেন আপনার সামনে দাঁড়িয়ে আছে। কারণ তিনি বলছেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং এটা গোপালগঞ্জবাসী করেছেন।
সেখানে বঙ্গবন্ধু উপস্থিত ছিলেন এবং তাকে মুছে ফেলা দেওয়া যায়। এই অ্যাড্রেসটা, এই 7ই মার্চের ভাষণ, এই 7ই মার্চের ভাষণ জীবিত, এবং সেটাকেই বাঙালিরা অনুপ্রেরণা নিয়ে আবার দেশকে স্বাধীন করবে। যে আমি যদি এটার সঙ্গে আরেকটা এমনি ইনফরমেশন আমিও কিছুটা পেয়েছি, আবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিছুটা দেখেছি, নিশ্চয়ই আপনার কাছে হয়তো এই বিষয়ে একটু খবর থাকতেও পারে বা আছে কিনা যদি একটু জানান। আজকেই শুনলাম, আজকে রাতে অর্থাৎ এখন থেকে ঘন্টা 3 আগে, যে এই গোপালগঞ্জে যে আর্মির অ্যাকশন, এইটা নিয়ে এখন আর্মির ভেতরেই নিজেদের মধ্যে, সেটি তারা জঙ্গিবাদের পক্ষে হোক, জামাতের পক্ষে হোক, কিন্তু যেই কয়জন মুক্তিযুদ্ধের পক্ষে আছে তারাও, তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং এটি নিয়ে এক ধরনের উত্তপ্ত একটা সিচুয়েশন নাকি ভিতরে আছে। এই ব্যাপারে আপনার কিছু জানা আছে কিনা? একটা ক্ষোভ তৈরি হয়েছে যে এইটা করা উচিত হয়নি, এবং এটা এই বিশেষ করে বিএনপি পন্থী যারা আছে তারাও নাকি এটা পক্ষে এখন সায় দিচ্ছে না, বরং তারাও ক্ষুব্ধ হয়েছে। বিষয়টা খুবই স্বাভাবিকভাবে বলে আমি বলবো আপনাকে। আমরা যে তথ্যগুলো এখনো ভেরিফাই করতে পারিনি সেই তথ্যগুলো আমরা প্রকাশ করতে চাই না, কিন্তু এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, এখানে প্রতীয়মান এবং প্রমাণিত। ডক্টর ইউনূসকে আর্মি ডাকলো, আর্মিকে উনি নিশ্চয়ই বলেছেন 2008-এ যেটা বলছিলেন যে আমাকে কিন্তু আনলিমিটেড টাইম দিতে হবে, এবং আর্মি কিন্তু সেই কন্ডিশনই ওনাকে নিয়ে এসছে। নাহলে আর্মির এক আঙ্গুলের ইশারায় কিন্তু উনি সব বন্ধ করে দিতে পারে ইমিডিয়েটলি। সমস্ত অ্যাট্রোসিটি কিন্তু করাচ্ছে আর্মি, এবং আর্মির যেই অংশটা করাচ্ছে তারা ওই আগেই এরকম পরিস্থিতি তৈরি করেছে যাতে প্রব 71-এর মানুষ ওই আর্মির ইয়েগুলো একসাথে হতে না পারে। আর তখন একটা মূলা ঝোলানো হলো যে আসলে বিএনপি ক্ষমতায় আসছে, এটা তারা আকারে ইঙ্গিতে সবসময় বোঝাচ্ছিল। এবং এমনকি একটা রাষ্ট্রের প্রধান হয়ে রাষ্ট্রের টাকায় খরচ করে বিএনপির ভারপ্রাপ্ত, মানে আমি বিএনপির সমালোচনা করছি না, কিন্তু এটা অদ্ভুত, যিনি আছেন একজন সভাপতি তারপরে আবার ভারপ্রাপ্ত সভাপতি, এই দুইটা হয় না। মানে একজন না থাকলে, হ্যাঁ উনি যখন জেলে ছিলেন তখন ভারপ্রাপ্ত ছিলেন, এখন তো জেলে নেই উনি, তার মানে ভারপ্রাপ্ত সভাপতি, তাও আবার প্রবাসে, স্ব ইচ্ছায় প্রবাসে, সেখানে গিয়ে রাষ্ট্রের ডাকাতি করে করে দখল করছেন। রাষ্ট্রের প্রধান সরকারি শাখায় গিয়ে মিটিং করে আসলেন, মিটিং করে এসে বোঝালেন যে ইয়েস এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। কিন্তু গত 15 দিনে এটা দেখা, মানে প্রমাণিত হলো এই রাষ্ট্র ক্ষমতা আর্মি কন্ট্রোল করবে, এবং সেখানে তাদের পালা কিছু, আমি কুকুরের সাথে তুলনা করতে চাই না, বরাহ শাবক কিছু, তাদেরকে সেখানে বসাবে, এবং তারা সেই আন্ডার ডেভেলপমেন্ট দেওয়ার মজা ওই আর্মি অফিসারদের মতন যারা ইন্টারমিডিয়েট পাস, তাদেরকে ওখানে বসাবে। এই জন্য এই বরাহ শাবকদেরকে দিয়ে আর্মির উপর তো বলে দেয় যে তোমরা আমাদের বিরুদ্ধে মাঝে মধ্যে কিছু বলো, এবং সেটা এখন যারা ক্ষোভ ইতিমধ্যে এটা প্রমাণিত হয়ে গেল যে তারা বিএনপি কে কিন্তু ক্ষমতা দিবে না। আমি বলছি বিএনপির যারা আমাকে শুনছেন, আপনাদেরকে তারা এই আর্মি ক্ষমতা দিবে না, এবং যেহেতু দিবে না সেই জন্যে কিন্তু এখন আর্মিতে যারা প্রো বিএনপি, আর্মিতে যারা প্রো বাংলাদেশ, আর্মিতে যারা প্রো আওয়ামী লীগ, তারা একত্রিত ভাবে যোগাযোগ করবে। এটাই খুবই স্বাভাবিক। আমি কিন্তু বলছি না আই এম ভেরিফাইড, বাট আমি বলছি এটা খুবই স্বাভাবিক। অতএব ঢাকা ক্যান্টনমেন্ট সহ সাভার ক্যান্টনমেন্ট এবং বিভিন্ন জায়গায় যে অন্য কিছু ঘটছে না, সেটা আমরা এখন বাতিল করে দিতে পারবো না। তবে রিস্ক ফ্যাক্টরটা থেকে যায়। একটা হলো যে মেটিকুলাসলি ডিজাইনের যে বিরাট টাকার অংশ, এটা প্রায় যে কোনো উপায়ে একসময় বাংলাদেশে এই যে ইয়াবাদ কি জানি সৌদি আরবের যে ইসলাম, সেটা প্রচার করার জন্য বাংলাদেশের আর্মি অফিসাররা কিন্তু মাসোহারা পেত, মাসিক একদম সৌদি টাকা পেত। এটা একদম প্রমাণিত, এটা ডকুমেন্টেশন। ওয়াহাবি আন্দোলনকে, যার জন্য বাংলাদেশে কিন্তু হঠাৎ করে খুদা হাফেজ হলো আল্লাহ হাফেজ হয়ে গেছে। এই জগা খিচুড়ি, আল্লাহ আরবি শব্দ, হাফেজ হলো ফার্সি শব্দ। ইরানিয়ানরা আমাদের দেশে আমাদেরকে বাই বাই বলতে তাদের ভাষাটা আমাদেরকে শিখাই দিয়ে গেল খুদা হাফেজ। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা হলো তাদের ভাষা। কিন্তু এই ওয়াহাবির টাকা দিয়ে এটাকে এখন তৈরি করে দিল আমাদেরকে বলতে হবে আল্লাহ হাফেজ। এবং এই মূর্খদেরকে যখন আমি বলি খুদা হাফেজ, খুদা হাফেজ আমার বলার ইচ্ছা না, এটা যেহেতু বাংলাদেশে কেমন আছেন বললা যায় না, সালাম আলাইকুম দিতে হয়। এটা সামাজিক একটা প্রথা হয়ে গেছে। এটা বাংলা বলি না, ইংলিশ বলি না, আরবি বলি, আই ডোন্ট নো।
সালাম আলাইকুম বলছি, উনি ওয়ালাইকুম সালাম বলছে, সেরকম কথা শেষে আমাদেরকে শেখানো হয়েছে মানে এটা যে এটা হলো খুদা হাফেজ, এখন তারা শিখায় আল্লাহ হাফেজ। অতএব আমরা কোন পথে যাব? সেই বিষয়টা এখনকার যে আর্মিরা আছে তারা ওই মেটিকুলাসলি ডিজাইনের কোনো না কোনো সুবিধা ভুগি বিভিন্ন পর্যায়ে। অতএব তারা দীর্ঘদিন বলছে মানে বলে না যে নুন বা খুদ খেলে গুণ গাইতে হয়, ওইরকম একটা পরিস্থিতিতে ছিল। এখন তারা সংগঠিত হবে এবং সেই সংগঠিত ভাবে এদের বিরুদ্ধে দাঁড়াবে, সেই শক্তি কারণ কোর্ট মার্শাল হয়ে যেতে পারে। তো তারা সংগঠিত হলে তাদের উপরে নিশ্চয়ই এমন গোয়েন্দাগিরি হচ্ছে যে কোনো কি হচ্ছে, জিয়াউর রহমানের আমলে শত শত আর্মি অফিসারদেরকে মারা হলো, আমরা জানি সেই একই পরিস্থিতিতে যাচ্ছে। দুঃখজনক দুঃখজনক সুসংবাদ হলো যে আপনার ব্যথা যত বাড়বে ব্যথা কমার সময় চলে আসবে, রাত্র যত গভীর হবে তত ভোর কাছে আসবে। বাংলাদেশে এখনো মনে হচ্ছে যে 12 মাস ধরে যে অত্যাচার চলছে বাংলাদেশের উপরে, সেটা বোধহয় বাংলাদেশ আর বেশি দিন নিতে পারবে না। হয় গৃহযুদ্ধ হবে, হয় আর্মি টিকে থাকবে, না হয় সাধারণ মানুষের কাছে আসবে। এবং বিএনপি এই মুহূর্তে তাদের নিদ্রা ভঙ্গের মহাকার হওয়া উচিত এবং একসাথে বাংলাদেশের এই রক্ষার আন্দোলনে, এই নির্বাচিত ভাবে দেওয়া রক্ষার আন্দোলনে, যেটা গোপালগঞ্জে হচ্ছে সেটা কিছুদিন পরে তারেক জিয়াকে তো দেশে আসতে দেওয়া হচ্ছে না, 1 বছর হয়ে গেল। সো সবাইকে সজাগ হতে হবে এবং আর্মির ভিতরে যে পাল্টা কু হওয়ার সম্ভাবনা সেটা আমি একেবারে নাচক করে দিচ্ছি না, কিন্তু ভেরিফাইড না। ধন্যবাদ। আপনার বর্তমান কর্মস্থলের সঙ্গে সেটা যুক্ত, আপনি প্রতিদিন যে সুযোগ পেলে বা যেদিন সেখানে প্রশ্ন করার সুযোগ পান আপনি প্রশ্ন করেন, এমন কি কোনো বিষয় আপনার নজরে এসছে বা কোনো এর মধ্যে 2-1 দিনে আপনি কোনো প্রশ্ন করার সুযোগ পেয়েছেন বা কোনো ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন কিনা যে এই বাংলাদেশ সেনাবাহিনী গত সরকারের সময় বা গত বছর জুলাই আগস্টে যখন কথায় কথায় শোনা যেত স্যাংশনের কথা আমেরিকার, বিশেষ করে স্টেট ডিপার্টমেন্টে এটি বলা হতো সেনাবাহিনীকে, র্যাবকে, বিজিবিকে কিংবা বাংলাদেশের সরকারকে, মন্ত্রীকে একটু হলেই ধমক দেওয়া হতো যে এই স্যাংশন হবে, নিষেধাজ্ঞা দেওয়া হবে। তাহলে গোপালগঞ্জে যে হত্যাকাণ্ডটা হলো সেনাবাহিনী যেটি করলো, এখন কি সেনাবাহিনী এবং এটির দায়িত্ব সরকারের, এই ক্ষেত্রে স্যাংশনের কোনো আলামত আছে কিনা বা কোন ধরনের কোনো কিছু আপনি টের পাচ্ছেন কিনা বা কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত কিছু আছে কিনা? যে কথাটা এখানে খুবই প্রযোজ্য বলা, সেটা আমি বলে রাখি যে বাংলাদেশের গত 18 সন থেকে স্টেট ডিপার্টমেন্টের যে বাংলাদেশ সম্বন্ধে যে বিষয়গুলো কথা বলা হতো, এটা আসলে আমেরিকান অ্যাক্টিভিটিস ছিল, সরাসরি বলি আমেরিকান অ্যাক্টিভিটিস। কারণ সেখানে প্রশ্ন যদি প্রশ্ন এরকম হতো যে যে কথা যে পিটার হাস একজন বলছে ওনাকে হাঁসের মতন কেটে খেয়ে ফেলবো, সেটাও তারা প্রতিক্রিয়া জানাতো। কারণ এটা তাদের প্রয়োজন, মানে এটা তারা মেটিকুলাসলি ডিজাইন তো তারাই তৈরি করছে। অতএব এটা যে বাংলাদেশ সম্বন্ধে বলতে হবে এবং সেখানে এক চেয়ারম্যান বলছে যে মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, সেটা আপনি উত্তর। এখন ঘটনা হলো এই সরকার তো হলো স্থিতি অবস্থায়, জনপ্রিয় ট্রাম্প প্রশাসন, ট্রাম্প ইজ ভেরি পপুলার ইন আমেরিকা। ট্রাম্পের একটা প্রশংসা করতেই হবে, উনি যে কথা বলেন মুখে সেই কথাটা উনি করেন। উনি কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন পুটিনের উপর যে আমি বিশ্বাস করেছিলাম আপনার সাথে আমি 7 দিনে করে বলবো, শান্তি করে বলবো, কিন্তু পুটিন তো প্লেয়ার, পুটিন ইজ এ জিও পলিটিক্যাল প্লেয়ার এবং শক্তিশালী প্লেয়ার এবং পরীক্ষিত, মানে যেটাকে বলে স্কিল। সেইখানে এই জনপ্রিয় প্রেসিডেন্ট, ওনাদের অবস্থান কিন্তু বাংলাদেশ নিয়ে স্থিতিশীল অন্য একটা কারণে, সেটা বলি তাদের এটা প্রজেক্ট ছিল না, এটা এই সরকারের প্রজেক্ট নয়। তবে আমেরিকার যে বিষয়টা নিয়ে আমি তুলে ধরতে চাই, আমেরিকার বিষয়টা হলো আমেরিকা কখনোই ব্যক্তিগত ভাবে আমার সাথে সম্পর্ক ভালো নাই বলে রেজিম চেঞ্জে যায় না। দে হ্যাভ প্রজেক্ট ফর 30 years, ইটস আ মিনিমাম। এই 30 years, আজ থেকে 30 years পরে ওই অঞ্চলে কি দেখতে চাই, এইটা কিন্তু কোনো প্রেসিডেন্ট এসে সরাতে পারে না, চেঞ্জ করতে পারে না। কারণ হলো তাহলে তাদের এই 30 বছরের ইনভেস্টমেন্ট তো নষ্ট হয়ে যায়, তাই না? অতএব আপনি একটা বিষয় লক্ষ্য করবেন, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নেওয়ার সাথে সাথেই উনি প্রথম সপ্তাহে বললেন $29 মিলিয়ন বাংলাদেশের 2 জনের নামে দেওয়া হলো। এটা কি বিষয়, এটা একটু খুঁজে টুজে দেখো। তো সেই সময় পর্যন্ত কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পকে ইন্দো প্যাসিফিক জোনে বাংলাদেশের এই যে বলা হয় যে ওয়ার্ল্ড ওয়াইড প্লেয়ার ডক্টর ইউনুসকে কারা বসেছে, কেন বসেছে, সেটা তো ওনাকে ব্রিফ করা হয়নি ততক্ষণ পর্যন্ত।
যখন এটা ব্রিফিং এ চলে আসছে, বাইডেন, স্লিপি বাইডেন বলে তো উনি, স্লিপি বাইডেন বলেন এবং সিএনএন কে ফেক নিউজ বলেন যে করছে, আচ্ছা দেখা যাক ওখানে কি হচ্ছে, আমাদের ওইখানে। তাতে বিষয়টা হলো তারা দেখছে যে সুবিধা আমেরিকা পাচ্ছে, এই সরকারের এজেন্ডা না। এই জন্য তারা এইভাবে যে আজকে নতুন ভিসা নীতি, আমকটা, র্যাবের বিরুদ্ধে স্যাংশন, 2টা পুলিশ অফিসারের বিরুদ্ধে স্যাংশন, আর্মি প্রধানের উপর স্যাংশন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? দিস ইজ দেয়ার অ্যাক্টিভিটিস, এটা তাদের অ্যাক্টিভিটি। এটা শুধু ওই ব্যাটারি, তারাই পয়সা দিত, আসে তারাই আগে বলে দিত তুমি এই প্রশ্ন আজকে করো, আর প্রশ্ন করার জন্য প্রয়োজন ছিল না। তো তৎকালীন বাংলাদেশ যারা পরিচালনা করতো তারা এমন কথা বলতো, ওইটাই প্রশ্ন হয়ে যেত প্রতিদিনই। ইউএস এর বিরুদ্ধে একটা কথা বলা, তাই আমি তো ভেবে চেকা খেয়ে যেতাম যে ওকে, তো প্রশ্ন তো রেডি, উত্তর রেডি। আমি যেটা বোম ফাটাই সেটা নিয়ে আমাকে আসলে মানে অনেকটা, আমি তো আসলে এখনো লেখা শুরু করার সময় পাইনি, এটা নিয়ে আমাকে কঠিন সমস্যা তৈরি হতে ছিল। সেটা হলো যে বাংলাদেশে আমেরিকান যে রাষ্ট্রদূত বা এম্বাসি, তারা ডয়চে ভেলের একটা নিউজ শেয়ার করে তাদের ফেসবুকে। আমি পরের দিনই গিয়ে এটা ছবি দেখে প্রশ্ন করি যে ইউএস এম্বাসি বাংলাদেশে কি রাজনীতি করে কিনা। কারণ যদি তারা রাজনীতি না করে তাহলে আমার সংবাদ তারা শেয়ার করে না, তারা ডয়চে ভেলের সংবাদ শেয়ার করলো কেন? তারা তো একটা নির্দিষ্ট পত্রিকার সংবাদ শেয়ার করার কথা নয়, তারা তো নিজেদের উইং আছে, নিজেরা প্রডিউস করতে পারে সংবাদ। উনি বললেন প্রথম থেকে, আই ডু নট নো দিস রাইট নাও, কিন্তু আমি তোমাকে উত্তর দিব। আমাকে সেই রাতে বলবো বহু কিছু হয়েছে। বাংলাদেশ থেকেও আমাকে ফোন করা হয়েছিল, আমি তাদের সাথে কমিউনিকেট করিনি, আমি তাদেরকে বলছি যে আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। কিন্তু এই যে সাহসিকতার কথা আর কি, যে এটা একদম ভিত অনেকটা নড়ে টরে বসে, যারে সব করলি তো পরে 2 ঘন্টার ভিতরে ওরা সরিয়ে ফেলে, কিন্তু সত্যি সরিয়ে ফেলে, আচ্ছা একদম সরিয়ে ফেলে। সো অতএব অনেক কিছু বিষয় আছে যে এই বিষয়গুলো আমরা দেখি, বুঝি, কিন্তু অফ দ্য রেকর্ড আমরা এটা সম্ভব নয়। তবে অবস্থাটা হলো স্থিতিশীল, এটা হুট করে করা যাবে না যে এখানে বাংলাদেশে আমরা, যেমন আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করব। যেদিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বললেন যে ঘোষণা বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করা হলো, আমি 3rd 4th রতে, আমাদের সামনের রতে, 2য় 3য় রতে সবসময় পৃথিবীর সকল নামি দামি সাংবাদিকরা বসে, যাদেরকে আমরা দেখতে পাই বিভিন্ন টেলিভিশনে। তো সেখানে একদম সামনের সারির প্রথম ডান দিকের ফার্স্ট সিটে যিনি বসা, আমি ওনার ইচ্ছা করি ওনার নামটা এখন বললাম না, খুব সিনিয়র সাংবাদিক, উনি বলছেন মিথ্যা কথা। ম্যাথিউ মিলার থেমে হেসে দিয়ে বললে যে কি মিথ্যা কথা, যে তুমি যেটা বলতেছো এটা পুরো মিথ্যা কথা। তুমি বলছো নতুন ভিসা নীতি, আমেরিকাতে নতুন ভিসা নীতি করতে তো পার্লামেন্টে যেতে হয়, পাশ করাতে হয়, তুমি নিজে নতুন ভিসা নীতি তৈরি করলা কিভাবে? তুমি যেটা বলছো এটা আমেরিকার আজকে 50, 60, 100 বছর পুরাতন ভিসা নীতি, যেটাকে তুমি বলছো এখন বাংলাদেশের জন্য আমরা প্রয়োগ করব, এটা নতুন ভিসা নীতি নয়, এটা বোধহয় 8C সামথিং নাম্বার এখন, বা 10C। এটা হলো আমেরিকাতে যে কোনো ব্যক্তি, আমি যে কোনো ব্যক্তি আমেরিকাতে যে কোনো কাজের জন্য ভিসার আবেদন করবে, তাকে এই স্ক্রুটিনির ভিতর দিয়ে দিতে হবে। এই ভিসা যে এই ন্যাশনাল সিকিউরিটির জন্য সে কোনো ধরনের কিনা, মানে কোন ধরনের সিকিউরিটি রিস্ক আছে কিনা, এটা বলবৎ ফর এভরি টাইম। তুমি এখন যেটা করছো এটা জাস্ট এ পলিটিক্স, এটা বলছে লম্বা করে বলছে, জাস্ট এ পলিটিক্স টু প্রেশারাইজ বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য নতুন ভিসা দিছি। দিস ইজ নট এ নতুন ভিসা।